নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকের প্রথম ঘটনা শেয়ার করেছেন রাধারানী দেবী। আমাদের অলৌকিক জোনের বয়োজ্যেষ্ঠা যেসব সদস্যরা আছেন, যারা অনেক দিন থেকে অলৌকিক জোনের সঙ্গে যুক্ত, তাদের মধ্যে ইনি একজন। ইনি তখন থেকে কমেন্ট করেন যখন অলৌকিক জোন চ্যানেল গ্রোই করেনি। তো সেই সময় থেকে উনি শুনছেন এবং আমাদের সঙ্গে আছেন। আগে কমেন্টও প্রচুর করতেন। বলছেন, সহেলি ইদানিংকালে আর কমেন্ট করা হয় না, আমি তো করতে পারতাম না, নাতিকে দিয়ে করাতাম। যাই হোক, তবে শুনি প্রতিদিন, আমি চালিয়ে দেয়, আমি শুনি। আজ একটা ঘটনা তোমাকে বলছি। বহুবার আমার পরিবার, যাদের চেনা জানা, সবাইকে বলেছি ঘটনাটা, তোমাকে শেয়ার করা হয়নি, আজকে তোমায় বলছি। উনি বলছেন ওনার ছোটোবেলাকার ঘটনা। এখন ওনার বয়স প্রায় 70 ঊর্ধ্ব ওনার বয়স। তো ওনার খুব ছেলেবেলা, তখন উনি খুব ছোট, বলছেন 5-6 বছর হবে তখন আমার বয়স। সুতরাং ঘটনাটা কিছু কিছু দেখেছি, আর কিছুটা বড়দের মুখ থেকেও পরে আমরা আলোচনা হতো, পাড়ার ঘটনা। ওনাদের বাড়ির পাশে একটি বাড়ি ছিল, খুব ভালো সম্ভ্রান্ত বাড়ি, মানে আগেকার দিনে জমিদার বাড়ির মতন একদম ঠাট বাট। বাড়ির সামনে সিংহ দরজা, দুটো জোড়া সিংহ থাকতো, একদম বিশাল ব্যাপার। তো সেই বাড়ির প্রতিটি মানুষ, বাচ্চা থেকে মহিলা বৃদ্ধ, প্রত্যেকে ওই বাড়ির যিনি ঠাকুর দাদা ছিলেন না, তার কথা অনুযায়ী চলতেন। মানে তিনি যা বলবেন সেই অনুযায়ী হবে, এবং তার অনুযায়ী তার ইচ্ছা মতোই সবাই চলতো, কিছুটা ভয়ে আর কিছুটা সম্মানের খাতিরে। এমনকি ওনার থেকে হয়তো কয়েক বছরের ছোট সেই ঠাকুরদাদার থেকে, তিনিও বৃদ্ধ, তিনিও কিন্তু আবার ঠাকুরদাদার মুখের ওপর কথা বলতেন না। মানে স্বাধীনতা বলে সেভাবে কিছু ছিল না। কিন্তু বাড়িটা বর্ধিষ্ণু বাড়ি, মানে একান্নবর্তী পরিবার বলতে যা বুঝি, সবাই ওনার ভাবে ঠিকঠাকই ছিল। ওই বাড়ির অনেকগুলো তো পরিবার ছিল, একটা পুরনো বাড়িটি, মানে 4-5 জন ভাই, তাদের আবার ছেলে মেয়ে, এভাবে বিশাল বড় বাড়ি। তো তাদের মধ্যে দুজন ভাই ছিলেন, দেবল আর সুবল। অনেকের মধ্যে এই দুজন কেন, এরা একটু ছিল একটু ছন্ন ছাড়া, মানে ওদের ভাষায় ছন্ন ছাড়া, একটু নাটক, থিয়েটার, গান বাজনা এগুলো পছন্দ করতো। তো বাড়িতে খুব একটা এগুলো করতে সাহস পেত না। ঠাকুরদাদা থাকতো, প্রচণ্ড রাগারাগি করতো। গান বাজনা, বাড়িতে হারমোনিয়াম বাজবে, তবলা বাজবে, মানে উনি বলতেন এটা কি বাইজি বাড়ি, মানে ওনার ধারণা, পুরোনো মানুষ, ওনার ওটাই ধারণা ছিল। তো ওনার সঙ্গে তো কেউ কথায় তর্কে যেত না, চুপচাপ মেনে নিত। তো ঠাকুরদাদা যে সময় বাড়িতে থাকতেন না, সেই সময় সবাই চর্চা করতো, তবলা বাজানো, গান করা, এই বিশেষ করে এই দু ভাই। তো যেই জানতো ঠাকুরদাদা আসছে, সব চাপাচুপি দিয়ে তুলে রাখতো আর কি। এভাবেই লুকিয়ে চুরিয়ে চলছিল। তাছাড়া তাদের মেন যেটা প্র্যাকটিস করা বা তাদের রিহার্সাল, যাই বলি না কেন, সব কিছু তাদের বন্ধুদের বাড়ি অনেক দূরে গিয়ে তারা করতো। তো উনি জানতেন যে এরা কোনো কাজকর্মে থাকে না, কিন্তু গান বাজনায় এত বেশি এদের ঝোঁক, উনি অতটা বুঝতেন না। ওদের জিজ্ঞেস করতেন, তোমরা কাজকর্ম কি করবে ভাবছো, বা কি এরমভাবে ঘরে বসে থাকছো, মাঝে মাঝে গুনগুন করে গান গাইলে বলে এইসব করে কিচ্ছু হবে না। এর মধ্যে ঠাকুরদাদা গেছিলেন বেশ একটা লম্বা সময়ের জন্য তীর্থযাত্রায়। এবার ঠাকুরদাদা বাড়ি গেছেন। এবার যখন ওরা যেখানে রিহার্সাল করতো, সারা বছর করে, ওদের তো ইচ্ছা ছিল আমাদের বাড়িতে এত বড় জায়গা, কখনো কখনো আমাদের বাড়িতে রিহার্সাল হোক, গানের রিহার্সাল হোক, থিয়েটারের রিহার্সাল হোক, কিন্তু কিছুই ঠাকুরদার জন্য করা সম্ভব হচ্ছিল না। তো ঠাকুরদাদা বেশ মাসখানেকের জন্য গেছেন, মানে ওদের খুব আনন্দ। এবার ওদের থিয়েটারের রিহার্সালও হচ্ছে, যারা থিয়েটার করে তারা সে রিহার্সাল করছে, অনেক বড় জায়গা, বেশ একটা স্বাধীন স্বাধীন ভাব। আবার এদের মধ্যে সুবল ও দেওয়ালের মধ্যে একটি ভাই প্রচণ্ড ভালো তবলা বাজাতো, আর একেবারে ফিল্মি স্টাইলের পুরো ঘটনাটা ঘটতো। আগেকার দিনে আমরা জানি, মোবাইল তো ছেড়েই দিন, ল্যান্ডফোনও সবার বাড়িতে ছিল না, তখন আসেইনি হয়তো, যে সময়কার কথা। ঠাকুরদাদা যে ফিরে আসছেন, ওরা কেউ খবর পায়নি। ওরা বহাল তবিয়াতে গান বাজনা চর্চা করছে। ঠিক তেমন সময় ঠাকুরদাদা এসে হাজির। ঠাকুরদাদা এসেছেন, এবার বাড়ির বাকি যারা আছেন তারা যে ওদেরকে সতর্ক করবে সেইটুকু সময় তারা পায়নি।
উনি ওই গান বাজনার আওয়াজ পেয়ে ঠক ঠক করে সেই জায়গায় গিয়ে হঠাৎ করে গিয়ে পৌঁছে গেছেন। পৌঁছে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছেন। এই বন্ধু বান্ধব সবাই মিলে হুল্লোড় হচ্ছে, গান বাজনা হচ্ছে। ঠাকুরদাদা একদম সেই জবা ফুলের মতো লাল চোখ করে রাগে গড়গড় করতে করতে গিয়ে নাতিকে মারলেন এক ধাক্কা, ধাক্কা মেরে সরিয়ে দিলেন, দিয়ে তবলাটাকে ছুঁড়ে ভেঙে দিলেন। একেবারে যাচ্ছেদাই অবস্থা, মানে যাকে বলে একদম বাড়িতে তুলকালাম করা। তো নাতিদের যা তা বললেন, এটা কি বাইজি বাড়ি, আর বাকিদের বললেন যাও চলে যাও, ওরা তো বেরিয়ে চলে গেছে ভয়েতে। কিন্তু এই যে অপমানটা সবার সামনে, মানে পাড়া প্রতিবেশী ছিল, বন্ধু বান্ধব, তাদের সামনে দাদু এসে অপমান করছে, নাতিরা বড় হয়েছে, এইভাবে তবলা ভেঙে দাও। তবলাটা একদম সাধনার জায়গা, তবলা হারমোনিয়াম একটা সাধনার জায়গা, সেইখানে আঘাত করা মানে যারা গান বাজনা নিয়ে থাকেন তারা জানেন এটা কি সাংঘাতিক। সে আঘাতটা না সে সহ্য করতে পারেনি, একটা কথা বলেননি, কোনো প্রতিবাদ করেননি, চুপ করে মাথা নিচু করে ওইভাবেই পাথরের মতো সেই সুবলবাবু বসে রইলেন। দাদু হম্বি তম্বি সেরে বেরিয়ে চলে গেলেন। বাকি সবাই বলছে ছাপ জিনিসপত্র ঠিকঠাক করছে বলে যাও, উঠে যাও, থাক নিজের ঘরে যাও, সব বারবার বারণ করা হয়েছিল কখন চলে আসবে, সেই হলো বলে বাকিরা করছে। কিন্তু কারোর কোনো কথায় উনি উত্তর দিচ্ছেন না, যে যার মতন করে আলোচনা করছে, একটু সাবধান হওয়া যেত, এই হতো সেই হতো। উনি কিন্তু কর্ণপাত করছেন না, চুপচাপ বসে আছেন। যখন উঠলেন, উঠে স্ট্রেট চলে গিয়ে নিজের ঘরে গিয়ে দৌড় দিলেন। এরপরে অনেকটা সময় কেটে গেছে, দাদা বৌদি সবাই চিন্তা করছে, অনেকক্ষণ হলো, রাগ করেছে ছেলে সবাই জানে, কিন্তু এতটা টাইম কেটে গেছে, সেই দুপুরের ঘটনা, সন্ধে পেরিয়ে প্রায় রাত হতে যাচ্ছে, ছেলে দরজা খোলে না, কথা বলে না, চুপচাপ নিস্তব্ধ ঘরের মধ্যে থেকে কোনো আওয়াজও আসছে না। দরজায় সবাই একবার করে দরজায় ধাক্কাচ্ছে, বেরিয়ে আয়, খাওয়া দাওয়া কর, না, কোনো শব্দ নেই। এইভাবে প্রায় তখনকার দিনে রাত 9টা মানে অনেক রাত, রাত 9টা বেজে গেল, তখনও সবাই ধাক্কাধাক্কি করছে যে যেভাবে হোক বেরিয়ে আয়, যেভাবে হোক বেরিয়ে আয়, কী হয়েছে, দাদু বকেছে তো কী হয়েছে, দাদু তো গুরুজন হয়, আমাদেরও তো বকাবকি করেন বলে সবাই যে যার মতো বোঝাচ্ছে। তার ঘরের দরজা কিছুতেই খোলে না। এদিকে দাদু শুনতে পেয়ে দাদু চিৎকার করছেন যে এক রাত না খেলে কেউ মরে না, আমার বাড়িতে এইসব বাইজি বাড়ি বানানোর আসর বসানোর সাহস হয়েছে কী করে আমি বেঁচে থাকতে, এত আস্পর্ধা হয়েছে, থাক না খেয়ে থাক, কোনো কাজ নেই কর্ম নেই, গান বাজনা করছো, গাইয়ে বাজিয়ে হবে, এরকম টাইপের অপমান করছেন। সবাই দাদুকে অনুরোধ করছেন দয়া করে চুপ করুন, একেতে মনের মধ্যে কষ্ট পেয়েছে, ঘরে চুপ করে বসে আছে, তাকে আর কাটা ঘায়ে নুনের ছিটে দেবেন না। দাদু নিজের ঘরে চলে গেলেন। সারাটা রাত কেটে গেল, কেউ কিন্তু তাকে দরজা খোলাতে পারলো না। এবার ভোর হয়ে গেছে, এইবার সবার মনে হচ্ছে যত যাই হোক, কেউ বলছিল হয়তো ঘুমিয়ে গেছে, কাঁদতে কাঁদতে হয়তো ঘুমিয়ে গেছে, বলছে না একটা প্রাপ্তবয়স্ক ছেলে, বাচ্চা না, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যাবে। এবার কার মনে হয়েছে যে দরজাটা খোলা দরকার। কি মনে হয়েছে, এতক্ষণ এভাবে সে কাল দুপুর থেকে ভোর হয়ে গেল, দরজা খুলছে না, সবাই মিলে দরজাটাকে ভাঙে এবং ভেঙে যা দেখে তাতে তারা স্তব্ধ হয়ে যায়। সেই ছেলেটি সুবলবাবু নিজেকে শেষ করে ফেলেছেন, বুঝতেই পারছেন। তার পরনের যে ধুতি, সেই ধুতি নিজের গলায় পেঁচিয়ে নিজেকে শেষ করে দিয়েছেন। তার গায়ে আর নিম্নাংশে কোনো বস্ত্র নেই, শুধু ওপরে একটা সাদা যে গেঞ্জি বাড়িতে পরতো সেটা পরা আছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখেন, ওই ঘরে ওই নিজের ওই ধুতিটুকু ছাড়া ওনার কাছে আর কিছু ছিল না বস্ত্রের মতো যে উনি ওই ঘটনা ঘটাবেন। তো তারপর তো বাড়িতে সাংঘাতিক অবস্থা, কিন্তু দাদু তারপর থেকে আর একটা শব্দ করেননি। সেই যে উনি চুপ করে গেছিলেন, ব্যাস, তার মুখ থেকে আর কেউ কখনো কোনো কথা শোনেনি, একদম নির্বাক হয়ে গেছিলেন। কড়া শাসন ভালো, সবার সব কিছু পছন্দ না হতে পারে, কিন্তু এভাবে একটা প্রাণ চলে যাওয়া, প্রত্যেকের কাছে দাদু একদম ভিলেন হয়ে গেছিলেন, কিন্তু কেউ কিছু বলছিল না। যাই হোক, তারপরে বহু সময় কেটে গেছে, বহু বাড়ির পরিবর্তন ঘটেছে, অনেক দুটো জেনারেশন মাঝখানে প্রায় কেটে গেছে বলার কথা। এখন যারা সেই সুবলবাবুদের সময় যে ভাই বোনেরা, তাদের মধ্যে অনেকে মারা গেছেন,
বেশিরভাগ 1-2জন বেঁচে আছেন, তাদের বয়স হয়তো 80-র ওপরে হয়ে গেছে। এখনকার দিনে যারা উত্তরসূরি যারা আছে তারা নাচ গান আবৃত্তি কম্পিউটার সবই শেখে। উনি বলছেন বাপের বাড়ি খুব একটা বেশি আমার যাওয়া হয় না, একদম অনেকেই মারা গেছে বাপের বাড়ি বলতে সেভাবে কিছুই আর নেই। তবে যে কজন আছে তারা মাঝে মাঝে যাতায়াত করে ওই বাড়ির আলোচনা এখনও হয়, সেই কী বাড়ি ছিল কী বাড়ি হয়ে গেল, এখন গান বাজনা সব কিছু হয়। তবে ওই বাড়িতে তবলা রাখা থাকলেও কেউ তবলা বাজায় না, সাধারণত কেউ তবলা শেখে না। তবলা রাখা হয়েছে কেন, ওই বাড়ির মেয়েরা নাচ আর গান শেখে। এবার নাচ গানের প্র্যাকটিসের জন্য আমরা জানি যারা পরীক্ষা দেন তবলার সঙ্গে যে রেওয়াজ করাটা খুব দরকার হয়ে পড়ে, সেই জন্য তবলা রাখা আছে। তো সেই বাড়িরই বংশের একটি মানে ছেলের ঘরে নাতি হয়েছে। নাতিটি আস্তে আস্তে বড় হয়েছে, এবার মোটামুটি 2.5 বছর বয়স, 3ও হয়নি। তো তো পিসির গানের পরীক্ষা ছিল, তবলচি এসে তবলা বাজাচ্ছেন, পিসি গানের রেওয়াজ করছেন। তো বাচ্চারা কী হয়, গান বাজনা হচ্ছে সেখানেই ঘুরঘুর করছে। তবলচি চলে যাওয়ার পর ও দেখে তখনও তবলা তুলে রাখা হয়নি, রাখা আছে মাটিতে। ও বাচ্চাটা গিয়ে যেমন বাচ্চারা করে মানে থাবড়াচ্ছে তবলার ওপর। সবাই বলছে ও মা তুমি তবলা বাজাবে, তবলা শিখবে। 2-1বার এলোমেলো করতে করতে সেই ওইটুকু ছোট্ট বাচ্চা চোখ বন্ধ করে সুন্দরভাবে তালে তাল দিয়ে যেভাবে তবলা বাজায় একজন দক্ষ তবলছি, তেমনভাবে বাজিয়ে গেল। সবাই অবাক তো নয়, পুরো ভিড় হয়ে গেছিল এই বাচ্চা তবলা বাজানো দেখে। শুধু তাই না, সে বাচ্চাটাকে থামানো যাচ্ছে না। সবাই জানে এটা একটা স্বাভাবিক ঘটনা না, এইটুকু শিশু না জেনে না শিখে কখনো এমনভাবে তবলা বাজাতে পারে না। শিখেও মানুষের এভাবে তবলা বাজাতে বহু বছর সময় লেগে যায়, সেখানে না শিখে একটা দুধের শিশু কেমনভাবে তবলা বাজাচ্ছে। তো যাই হোক, তারপর অনেক কষ্টে তাকে থামানো হয়, সে বাচ্চাটিকে ওখান থেকে টেনে তুলে নেয় তার মা, এবং তারপরে ঠাকুরের চরণ ধোয়া জল টল দিয়ে ভাবে যে কিছু হয়তো ছেলের ওপর ভর করেছে বা কিছু, তারপরে তাকে শান্ত করা হয়। অনেকে বলে যে বাচ্চাটা হয়তো সেই সুবলবাবুর আত্মা পুনর্জন্ম নিয়ে এসছে। আবার কেউ বলে সেই দিনকার পর থেকে বাচ্চাটাকে এখনও অবধি যবে থেকে ঘটনা উনি পাঠিয়েছেন তবলা বাজাচ্ছে বলে শোনেনি, হয়তো কোনো কারণে সেই ওনার আত্মা ভর করেছে, এটাও অনেকে বলে। দুটো কথাই প্রচলিত আছে, যেহেতু ওই বাড়ির সন্তান, সেই রক্ত ওর গায়ে বইছে, এতগুলো বছর মানে যুগ পেরিয়ে গেছে। কিন্তু একটা অদ্ভুত ঘটনা বলছেন, আমি এরা বহুবার শুনেছি, অনেককে বলি চেনা জানা, আজকে শেয়ার করলাম। সহেলি ভালো লাগলে শুনিও, সত্যি একটু অন্য স্বাদের ঘটনা, ভালোই লাগে মাঝে মাঝে শুনতে। আজকে দ্বিতীয় ঘটনা পাঠিয়েছেন ঝুম্পা লাহিড়ী, বলছেন একটা অদ্ভুত ঘটনা সহেলি শেয়ার করব। এটা গল্প নাকি সত্যি ঘটনা আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি না, আমার এক জেঠু দাদুর মুখে শোনা। তবে উনি বলতেন এটা একদম সত্যি ঘটনা। দেখো আমি তো সেই সময় ছিলাম না, তাই এতটা সঠিক করে বলা সম্ভব না, তবে শুনে আশা করি তোমার দর্শকরা খুশি হবেন। সেখানে জেঠু দাদুদের গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো কাঁচা রাস্তা ছিল। রাস্তার একদিকে বাঁশঝাড়, অন্যদিকে শ্মশান ঘাটের দিকে নেমে যাওয়া সরু পথ। দিনের বেলা তো লোকজন খুব একটা ওদিক দিয়ে যেত না, আর সন্ধ্যের পর তো কথাই নেই। সেই গ্রামেরই এক বুড়ো মানুষ ছিলেন, নাম গদাধর মণ্ডল। তার সঙ্গী বলতে ছিল একটি মোটা বাঁশের লাঠি। লাঠিটা ছাড়া তাকে কেউ কখনো দেখেনি। বাজারে যাওয়া, খেতে যাওয়া, সন্ধ্যায় পুকুর পাড়ে বসা, সব জায়গায় লাঠিটা তার সঙ্গে থাকতো। লোকজন মজা করে বলতো, গদাধর কাকা, লাঠিটা বুঝি আপনার ছেলের চেয়েও আপন? বুড়ো হেসে বলতো, মানুষ ফাঁকে দিতে পারে, লাঠি পারে না। কিছুদিন পরে গদাধর মারা গেলেন। তার কোনো ছেলে মেয়ে ছিল না। ঘরদোর ভেঙে গেল, জিনিসপত্র নষ্ট হয়ে গেল। আশ্চর্যভাবে লাঠিটা কেউ ছুঁল না, ওটা বারান্দার এক কোণে পড়ে রইল। তারপর শুরু হলো অদ্ভুত ঘটনা। রাত গভীর হলে গ্রামের লোক মাঝে মাঝে শুনতে পেত ঠক ঠক ঠক, যেন কেউ লাঠি ঠুকে ঠুকে রাস্তা দিয়ে হাঁটছে। প্রথমে সবাই ভাবলো কারোর ভুল শুনেছে, হয়তো শব্দটা প্রায়ই হয়, কেউ খেয়াল করে না। তো একদিন গ্রামের এক যুবক নিতাই সাহস করে ব্যাপারটা দেখবে বলে বেরোলো। রাত তখন 12টা। বাজারের পাশে লুকিয়ে বসে রইল, চারিদিক নিস্তব্ধ। হঠাৎ ঠক 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 শব্দটা ভেসে এলো।
নিতাই দেখলো রাস্তার ওপর দিয়ে একটা লাঠি এগিয়ে আসছে। শুধুই লাঠি, কেউ তাকে ধরে নেই। তবু সে যেন অদৃশ্য কারোর হাত ভর দিয়ে হাঁটছে। ঠক ঠক ঠক। নিতাইয়ের শরীর ঠান্ডা হয়ে গেছিল। লাঠিটা ধীরে ধীরে শ্মশানের দিকের রাস্তা ধরে এগিয়ে গেল। আর তার পেছনে যেন কুয়াশার মধ্যে একটা মানুষের অবয়ব। পরিষ্কার দেখা যায় না, কিন্তু বোঝা যায় কেউ আছে। পরদিন নিতাই ঘটনাটা সবাইকে বলল। কেউ বিশ্বাস করলো না, কিন্তু কয়েকদিন পর গ্রামেরই এক মাতাল লোক গদাধরের বাড়ি থেকে লাঠিটা চুরি করে নিয়ে এলো। সে বলল, ভূত টুত কিছু না, ভালো বাঁশের লাঠি, আমি ব্যবহার করব। সেই রাতেই লোকটা চিৎকার করে উঠল। পাশের বাড়ির লোক ছুটে এসে দেখে বিছানার কোণে গুটিসুটি মেরেই কাঁপছে। শুধু একটাই কথা, ও বুড়ো লাঠি চাইছে, ওর লাঠি ফিরিয়ে দাও। পরদিন সকালে লাঠিটা আবার গদাধরের ভাঙা বাড়ির বারান্দায় রাখা হলো। আর কেউ যায়নি, কোনো গোলমাল হয়নি। তবে আজও গ্রামের বয়স্ক বুড়োরা বলে, গভীর রাতে ওই রাস্তার ধারে যদি কেউ দাঁড়িয়ে থাকে শুনতে পাবে। গদাধর নাকি এখনও তার লাঠি নিয়ে গ্রাম পাহারা দেয়। যদি কেউ বিপদে পড়ে, সে নাকি ওই শব্দ শুনলেই বুঝতে পারবে অন্ধকারে সে আর একা নয়। এই ঘটনাটাও একদম নতুনত্ব ঘটনা। আজকের ঘটনা দুটো খুবই ছোট বন্ধুরা, কিন্তু আশা করি তোমাদের ভালো লাগবে। একটু নিত্য নতুন আনার চেষ্টা করছি। সবসময় হয়তো বড় ঘটনা নাও আসতে পারে, চেষ্টা করব একটু বিভিন্ন রকমের ঘটনা তোমাদের জন্য নিয়ে আসার। সরাসরি চলে যাচ্ছে আজকে কমেন্ট বক্স সেকশানে। দেখিনি কাকে কমেন্ট করেছেন গীতা গোস্বামী। প্রতিদিন এনার কমেন্ট আমি সবার আগে পাই, সত্যি ভীষণ ভালো লাগে। এত বছর ধরে কমেন্ট করেছেন। বং ভুতুরে লিখলেন, খুব ভালো লাগলো। মৌসুমি দে, খুব ক্রিপি ইউনিক ঘটনা। বিজয় সরকার, ঋষুরকার ট্যুর অ্যান্ড ব্লগার বিউটিফুল। অসিত কর্মকার, পূর্ণিমা কুণ্ডু, রঞ্জিতা চক্রবর্তী, বুস্ট 2549। দিদি, নেগেটিভ এনার্জি কি তাদেরই দেখা দেয় যারা তাদের ভয় পায়? কারণ আমি অনেকবার চেষ্টা করেছি, কোনো দিন কিছু হয়নি। প্লিজ যদি তুমি একটু ডিসকাস করো এই নিয়ে, বিফোর ন্যারেটিং ইউর নেক্সট স্টোরি, দেন ইট উইল হেল্প মি আ লট। আচ্ছা, আমি তো আগে তোমার কমেন্টটা পড়িনি, আমি এই মাত্র দেখলাম। ঠিক আছে, আমি দেখো এই বিষয়ে খুব তো এক্সপার্ট নই। এক্সপার্ট কারোর থেকে কিছু আমি জিজ্ঞেস করব, আমি চেষ্টা করব পরের দিন এইটা নিয়ে আলোচনা করা, যদি আমি কোনো কিছু সদুত্তর পাই। প্রিয়া পোদ্দার লিখেছে, রিমোট এরিয়াতে এরকম প্যারানর্মাল স্টোরি খুব ন্যাচারাল, তবে ওনারা যে সবাই ভালো আছেন ভগবানের কৃপায়, সেটাই খুব ভালো কথা। বুবুন ঘোষ লিখেছেন, ভালো লাগলো ভয়ের ঘটনা। সুদেষ্ণা সিংহ রায়, মৈনাক গোস্বামী, ডিলাইটফুল কার্ডালি, তুহিনা খাতুন, মৌসুমী মুখার্জি, RMPX, অমিতা ঠাকুর, সুমিতা আকুলি, স্বপ্না বাসু, দীপ্তি মাইতি। আমার মতে ভৌতিক হোটেলগুলোর নাম জানলেও ওই রকম অভিজ্ঞতায় আর কেউ পড়বে না। মানস মজুমদার মেনশন করে দেওয়া উচিত ছিল। বিজয় সরকার, মৈনাক গোস্বামী। আচ্ছা, আমি ওই একই কথা বলবো, আমারও ব্যক্তিগতভাবে এটাই মত যে নাম বলে দেওয়া উচিত। এবার দেখুন, কেউ বলতে না চাইলেও আমরা তো ফোর্স করতে পারি না। কেন এনারা বলতে চান না? এনারা কি ভয় পান যে যদি সেই হোটেল কর্তৃপক্ষ তাদের এগেনস্টে কিছু বলে যে প্রমাণ দিন বা কিছু, এনারা বলবেন আমি তো প্রমাণ দিতে পারবো না, আমার ধারণা। কিন্তু আমার মনে হয় বলে দেওয়াটা উচিত। আমি আগের দিনও বলেছি, এর আগেও যারা এই ধরনের হোটেলের ঘটনা শুনিয়েছেন, কেউই নাম বলতে চান না, শুধু জায়গার নাম বলে থেমে যান। এটা আমারও খুবই অস্বস্তি লাগে, কিন্তু ওই যে আমাদের হাতে কিছু থাকে না, কেউ না বললে সত্যিই আমরা কিছু করতে পারি না। তবে এইভাবে সঙ্গে থাকুন। ধন্যবাদ।